আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মিলন। আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কিভাবে আমরা রেকর্ড করি। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ আছে। আমার বেশিরভাগ ক্ষেত্রে এটা শর্ট কোশ্চেনও আসে, ব্রড কোশ্চেনও আসে বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য এবং ডিগ্রির জন্য সেম। তারপরে এই মোটামুটি দোনো জায়গায় আসে 10 নাম্বারের জন্য অথবা 4 নাম্বারের জন্য। বন্ধ করতে বলছি তোরে। তাহলে বিবিএ এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারে সবারই 10 নাম্বার এবং 4 নাম্বার, মাঝে মাঝে 14 নাম্বারের জন্য আসে। এই চ্যাপ্টারটাও করলে মোটামুটি ফার্স্ট ইয়ারে 10 বা 14 কভার হয়ে যাবে। এখন এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আমরা কিভাবে হিসাবভুক্ত করব সেটা একটু আসি। মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা হচ্ছে দুইভাবে হিসাবভুক্ত করা যায়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি দুইভাবে হিসাবভুক্ত করা যায়, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। একটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে চেঞ্জ কি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে চেঞ্জটা কি? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে মূলত হচ্ছে আমরা যে জাবেদাগুলো করে আসছি ওই নরমাল নিয়মে পারচেজ করলে পারচেজ লিখতেছি, অর্থাৎ সাধারণ জাবেদা। কিন্তু আমাদের এখানে যে প্রবলেমটা আমরা বেশিরভাগ ফেস করি সেটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা সম্পূর্ণই একটা নতুন। পিরিয়ডিক মানে হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, আর পারপেচুয়াল মানে হচ্ছে নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতিটা বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময় শেষে মানে অর্থাৎ ধরেন প্রতি মাসে একবার মজুদ পণ্যটা কাউন্ট করে ওরা একটা নির্দিষ্ট সময় আনতে, মানে নির্দিষ্ট সময় পর পর। আর পারপেচুয়াল ইনভেন্টরি মানে হচ্ছে আমার এটা কন্টিনিউয়াসলি রেকর্ড হচ্ছে, কন্টিনিউয়াসলি কাউন্ট হচ্ছে। পিরিয়ডিক থেকে পারপেচুয়াল ইনভেন্টরিটা বেশি চলে বা বেশি আসে আপনাদের এক্সামে। আমরা একটু পাশাপাশি লিখছি জাস্ট বোঝার জন্য। ডিফারেন্স গুলো মূলত কোথায় হয়? পিরিয়ডিক এবং পারপেচুয়াল ইনভেন্টরি জাবেদাগুলো কিন্তু সেম। এখন এগুলো আসলে কোথায় হয়? মূলত যেইটা সেম সেটা হচ্ছে পারচেজ এবং পারচেজ রিলেটেড এক্সপেন্স গুলোকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয় এখানে। আবার বলতেছি, পারচেজ এবং পারচেজ রিলেটেড এক্সপেন্স মানে পারচেজ সংক্রান্ত এক্সপেন্স, যেমন ক্রয় পরিবহন হইতে পারে, হ্যাঁ, ক্রয় সংক্রান্ত যে কোনো খরচ হইতে পারে, সেটাকে আমি পারচেজ নামে লিখবো। মানে পারচেজ এর পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। আবার পারচেজ যে ডিসকাউন্টটা আছে, পারচেজ যে ডিসকাউন্ট আছে, এই পারচেজ ডিসকাউন্টটাও কিন্তু আমরা অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসি আরেকটা চেঞ্জ হচ্ছে সেলসের সময় আমরা নরমালি পিরিয়ডিক ইনভেন্টরিতে সেলসের জার্নাল হচ্ছে একটা, কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরিতে সেলসের জার্নাল হচ্ছে দুইটা। সেলসের জার্নাল হচ্ছে দুইটা জার্নাল দিতে হয় আমাকে সেলসের, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমি ট্রানজেকশন লিখছি, পাশাপাশি দুইটা পারপেচুয়াল এবং পিরিয়ডিকের জার্নালটা লিখছি। পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যাশ অর অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে বাকি, বা অন ক্রেডিট। অন অ্যাকাউন্ট অন ক্রেডিট দুইটাই কিন্তু সেম, যে যেটা বোঝেন। অন ক্রেডিট, তাহলে অন ক্রেডিট শব্দের অর্থ মানে বাকি। তাহলে এখন পারচেজ যদি করে, পারচেজ যদি করা হয় নরমালি আমরা এই পারচেজটাকে আমরা এই পারচেজ নামে লিখি, কিন্তু এই পদ্ধতিতে হচ্ছে পারচেজটাকে পারচেজ লেখা যায় না, পারচেজটাকে লিখতে হয় আমার এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। তাহলে এখন দেখি, তাহলে পারচেজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যাশ অর অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট। তাহলে পারচেজ ডেবিট
ক্যাশ ক্রেডিট, যদি ক্যাশে পারচেজ করে তাহলে ক্যাশ ক্রেডিট হবে, আর যদি অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিটে পারচেজ করে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। অন ক্রেডিট মানে বাকিতে, তাহলে বাকিতে হলে যেহেতু ক্যাশ টাকা এখানে প্রদান করা হয় নাই তাহলে এটা অ্যাকাউন্ট পেয়েবল হিসাবে লিখতে হবে। তারপরটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন দেখেন পারপিচুয়ালি কি লিখতেছি, পারচেসের পরিবর্তে শুধু মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতেছি। এখানে পারচেসের পরিবর্তে আমি এখানে লিখতেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করতেছি, নাহলে যাবে দাও সেম টাকাও সেম, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, তাহলে পারচেসের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে, আর ক্যাশ হইলে ক্যাশ ক্রেডিট, আর বাকিতে হইলে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তারপরে আসি ক্রয় সংক্রান্ত খরচ একটু বলছি, ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন। ফ্রেট ইন অথবা ট্রান্সপোর্টেশন ইন। ফ্রেট ইনটা হচ্ছে ক্রয় খরচ, ক্রয় সংক্রান্ত খরচ। ফ্রেট ইনটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। ক্রয় সংক্রান্ত খরচটা যেমন ক্রয়কৃত পণ্য, যদি আমার পরিবহনের একটা খরচ আছে, অর্থাৎ বিক্রেতার স্থান পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমরা ক্রয় সংক্রান্ত খরচ করে থাকি। এখন এই ক্রয় সংক্রান্ত খরচটা একটা টার্ম থাকে, অর্থাৎ কে বহন করবে। এখন এখানে টার্মটার উপর নির্ভর করে আমি জাবেদা দিব। অনেক সময় বায়ার এবং সেলার কার ঘরে জাবেদা হবে সেটা এখানে উল্লেখ থাকে, এফওবি ডেস্টিনেশন, এফওবি শিপিং পয়েন্ট, দুইটা পয়েন্ট থাকে, সেটা নিচে আলোচনা করব। তাহলে হচ্ছে দেখেন ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর ফ্রেট ইন বা ট্রান্সপোর্টেশন ইন এর পরিবর্তে আমরা ওইখানে লিখতেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করতেছি, ক্যাশ ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে হচ্ছে এই পারচেজ রিটার্ন টু সাপ্লায়ার। আমি যে পণ্যটা পারচেজ করব ওই পারচেজ গুলা কিন্তু রিটার্ন দিতে হবে। অনেক সময় খারাপ পড়ে অথবা নষ্ট পণ্য পড়ে, খারাপ অথবা নষ্ট পণ্য পড়লে সেটা নরমালি হচ্ছে আমরা দোকানদারকে ফেরত দিয়ে দিই। এখন দোকানদারকে যেহেতু আমি ফেরত দিই, তাহলে দোকানদার ফেরতটা দুই ধরনের হইতে পারে। নরমালি হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্যগুলা ফেরত হয়, নরমালি হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্যগুলা ফেরত হয়। এই নগদে ক্রয়কৃত উল্লেখ না থাকলে নগদ শব্দটা আনা যাবে না। তাহলে খেয়াল করি, যদি পারচেজ রিটার্ন টু সাপ্লায়ার অথবা বায়ার্স, সেলারের নিকট আমি যদি পণ্যগুলা ফেরত পাঠাই তাহলে হচ্ছে ক্যাশটাকে ডেবিট করতেছি, অ্যাকাউন্ট পেয়েবল কে ডেবিট করতেছি। এখন নগদে ক্রয়কৃত পণ্য হইলে আমার ক্যাশ ডেবিট হচ্ছে, আর যদি বাকিতে ক্রয়কৃত পণ্য হয় তাহলে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হচ্ছে, আর পারচেজ রিটার্নটাকে ক্রেডিট করতেছি। এখন পারপিচুয়ালের মতো যদি আমি দেখি, পারপিচুয়ালে দেখতেছি সেম জাবেদা, দেখেন ক্যাশ ডেবিট অথবা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, শুধু পারচেজ রিটার্নের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা লিখতে হচ্ছে, পারচেজ রিটার্নের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে। তারপর হচ্ছে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। হ্যাঁ, উইথিন ডিসকাউন্ট পিরিয়ড বলতে আমরা জানি বড় বড় ব্যবসায়ীরা একটা ডিসকাউন্টের অফার দেয়। কেমন, যে 10 দিনের মধ্যে যদি আপনি আমার টাকা পরিশোধ করেন আপনাকে আমি 2% ডিসকাউন্ট দিব। একটা টার্ম থাকে, সেলস এবং পারচেজ সময় টার্মগুলো নিচে আলোচনা করবো, এই জন্য আর বলতেছি না। তাহলে যদি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে দেয়, যে টাইম দিছে তার মধ্যে দেয়, তাহলে হচ্ছে দেখেন অ্যাকাউন্ট পেয়েবলটাকে ডেবিট করতেছি, অ্যাকাউন্ট পেয়েবলটাকে ডেবিট করতেছি, ক্যাশ ক্রেডিট পারচেজ ডিসকাউন্টটা ক্রেডিট করছি। হ্যাঁ, ধরেন 100 টাকা সে পাবে, তার মধ্যে সে 5 টাকা ডিসকাউন্ট দিছে, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 100 টাকা, আর ডিসকাউন্ট হচ্ছে যে 5 টাকা, আর বাকি 95 টাকা হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখন সেম জাবেদা যদি আমি পারপিচুয়ালি দিই তাহলে কি হচ্ছে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হচ্ছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে, ক্যাশের পরিবর্তে ক্যাশের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে এটা কি দেখেন, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়েছে, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করতে হয়েছে। তারপর হচ্ছে সোল্ড গুডস ফর ক্যাশ অথবা অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য বিক্রয়। তাহলে পারচেজ সংক্রান্ত হিসাবগুলা শেষ। আচ্ছা, এইখানে আরো একটু বলে দিই, 4 নাম্বার জাবেদাটা আর একটু দেখেন, ক্যাশ পেমেন্ট উইদাউট ডিসকাউন্ট পিরিয়ড, মানে আফটার ডিসকাউন্ট পিরিয়ড, যদি ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে হয়
তাহলে কিন্তু পার্সেস ডিসকাউন্ট আর আসবে না। যদি ডিসকাউন্টের পিরিয়ডের ভিতরে আপনি টাকা পে করতে না পারেন তাহলে কিন্তু সাপ্লায়ার আপনাকে কোনো ধরনের ডিসকাউন্ট দিবে না। সেহেতু ডিসকাউন্ট না দিলে এখানে ডিসকাউন্টের প্রশ্নটা আসতেছে না। এখন বাকিতে সেল করছেন আপনি, বাকিতে সেল করলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা হচ্ছে পিরিয়ডিকে। বাকিতে সেল করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অথবা সেলসের যদি এটা নগদে সেলস হয় তাহলে নগদে সেলস হলে অবশ্যই ক্যাশ লিখতে হবে, কারণ সেলস করছেন, ক্যাশ টাকা আপনার কাছে আসছে, ক্যাশ ডেবিট। ঠিক আছে, তাহলে এখন ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেম জাবেদা কিন্তু এখানেও হয়েছে, সেম জাবেদা এখানেও হয়েছে, কোনো ডাউট নাই। তাহলে এখন আমার এইখানে সেলসের সময় বলছিলাম পারপিচুয়ালে দুইটা জার্নাল হয়, সেলসের সময় পারপিচুয়ালে দুইটা জাবেদা হয়, একটা হচ্ছে নরমাল সেলস আমরা যে জার্নাল দিই সেটা হবে, আর আরো একটা হচ্ছে আপনার কস্টের জাবেদা, অর্থাৎ ওই পণ্যগুলা যে আমি সেলস করছি সেগুলোর কস্ট প্রাইস কত ছিল, আমি যে পণ্যগুলা সেলস করছি সেটার কস্ট প্রাইস কত ছিল, যে পণ্যগুলা সেলস করছি সেগুলোর কস্ট প্রাইসটা কত ছিল। তো কস্ট প্রাইস দিয়ে একটা জাবেদা দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এটাকে সংক্ষেপে অনেকে সিওজিএস বলে, সিওজিএস। কস্ট প্রাইসটা দিয়ে কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করব, মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে ক্রেডিট করব, কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করব, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করব। আচ্ছা, তারপরে আসে সেলস রিটার্ন, সেলস রিটার্ন টু কাস্টমার। এখন আমি যে সেলস করছি আহ, সেই আমি যে সেলস করছি সেই সেলস গুলা তো আবার ফেরত আসতে পারে, অর্থাৎ খারাপ পণ্য করতে পারে, নষ্ট পণ্য করতে পারে, সেগুলো আবার ফেরত আসতে পারে। তাহলে হচ্ছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স কে ডেবিট করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল কে ক্রেডিট করতে হবে। এখানে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স দুইটাই লিখতে হবে। আমরা কিন্তু 9 ইন্টারে করি নাই, সেলস বিক্রয় ফেরতে লিখছি, ভাতা লিখি নাই, কিন্তু এখানে অবশ্যই এটা লিখতে হবে। তাহলে এখানেও সেম ভাবে সেলস এর যেহেতু দুইটা জার্নাল জার্নাল হয়, সেলস রিটার্নের এখানে দুইটা সেলস রিটার্ন ডেবিট অ্যালাউন্স এন্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অর ক্যাশ ক্রেডিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ডটাকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ সেলস এর সময় যে জার্নালটা দিছি ওই জার্নালটা বিপরীতটা হবে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডটা সেলস এর সময় ডেবিট ছিল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ছিল, আর এখানে কিন্তু সেলস এর জন্য আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে ডেবিট করতে হবে, কারণ সেলস রিটার্ন হলে আমার কাছে পণ্যটা বেড়ে যাবে, চলে আসছে আমার পণ্য, তাহলে সে পণ্য বেড়ে গেলে পণ্যটা ডেবিট হবে আর কস্ট অফ গুডস সোল্ডটা ক্রেডিট হবে। এরপরে বলছিলাম ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, এখানেও আমি যখন সেলস করব তখন আমি কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট পিরিয়ড দিব, যে এই ডিসকাউন্ট পিরিয়ডের ভিতরে আমি আমার টাকাটা পেড করতে হবে, পেড করলে সেলস এর ডিসকাউন্ট আছে। তাহলে দেখেন এখানে কিন্তু সেলস এর টাকাটা সেম, ক্যাশ ডেবিট সেলস ডিসকাউন্ট ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। তারপরে হচ্ছে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার আফটার ডিসকাউন্ট পিরিয়ড, যদি আমরা এটা আগে বলেই ফেলছি তাহলে সাপ্লায়ারকে আমি ডিসকাউন্ট পিরিয়ডের পরে যদি পে করি তাহলে হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, এখানে জায়গাটা একটু ভুল হয়েছে, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট সেম যাবে না, কোনো চেঞ্জ হবে না। আবার ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার আফটার ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ ডিসকাউন্টে যে টাইম দিছে সেই টাইমের পরে যদি আমি এই কাস্টমাররা আমাকে পে করে তাহলে তাদেরকে কোনো ধরনের আমি কিন্তু সুবিধা দিব না, অর্থাৎ ডিসকাউন্ট রিলেটেড, তাহলে হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 10 নম্বর জাবেদা হচ্ছে ফ্রেইট আউট বা ট্রান্সপোর্টেশন আউট, ফ্রেইট আউট
বা বিক্রয়, এটা মূলত হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ আর কি। বিক্রয় সংক্রান্ত আগের জাবেদ আমরা লিখছিলাম ফ্রেইট ইন মানে হচ্ছে ক্রয় পরিবহন, আর আউট মানে হচ্ছে বিক্রয় পরিবহন। ইন এবং আউট শব্দটা চেঞ্জ হলে কিন্তু পরিবহন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফ্রেইট ইন এর জন্য কিন্তু পারপেচুয়ালে আমরা মার্চেন্ডাইজ লিখতে হয়, পিরিয়ডিকে কিন্তু আমাকে মার্চেন্ডাইজ লিখতে হয় না, ফ্রেইট ইন লিখতে হয়। এখানে দেখেন ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট, এখানে কোনো চেঞ্জ নাই। তারপর হচ্ছে এফওবি, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ফ্রি অন বোর্ড, এটা আপনাদের 1 নাম্বারের কোশ্চেন গুলোতে আসে। এফওবি ফ্রি অন বোর্ড, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট অল এক্সপেন্স বিয়ার বাই সেলার টিল শিপমেন্ট। এফওবি শিপিং পয়েন্ট বলতে বোঝানো হয়, আমি যদি বিক্রেতা হই, আমি বিক্রয় করলে পণ্যটা জাহাজে ওঠা পর্যন্ত যাবতীয় খরচ হচ্ছে আমার হবে। জাহাজে ওঠার পরবর্তী খরচগুলো হবে বায়ারের, যে কিনবে পণ্যটা। ঠিক আছে, তাহলে এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে অল এক্সপেন্স, তাহলে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে সকল খরচ হচ্ছে সেলারের খরচ। ঠিক আছে, যদি এফওবি ডেস্টিনেশন হয়, তাহলে এফওবি ডেস্টিনেশন হইলে বায়ারের ঘরে কোনো ধরনের জাবেদা হবে না। কারণ হচ্ছে যেহেতু সেলার বিয়ার করবে, তাহলে বায়ারের কোনো এক্সপেন্সেস জার্নাল দিতে হবে না। তারপরে হচ্ছে 2/15 নেট 45, বলছিলাম ওই যে ডিসকাউন্ট পিরিয়ডের একটা কথা আসছিল এখানে। 2/15 নেট 45, 2/15 নেট 45 মানে হচ্ছে 2% ডিসকাউন্ট ইফ পে উইথিন 15 days, all payment within all payment should made within 45 days। তার মানে হচ্ছে 15 দিনের মধ্যে যদি আমি টাকাটা পরিশোধ করতে পারি, যে ডিসকাউন্ট পিরিয়ড বারবার বলছি একটু আগে, ডিসকাউন্ট পিরিয়ড মানে হচ্ছে 15 দিনের ভিতর যদি আমি টাকাটা পে করতে পারি, তাহলে আমাকে 2% ডিসকাউন্ট দিবে। 15 দিনের পরে হইলে কিন্তু আমাকে আর ডিসকাউন্টটা দিবে না। আর নেট 45 যদি এটা অন্তত কোনো ইফেক্ট করবে না, এটাও বলতে বোঝানো হয় যে 45 দিনের মধ্যে আমাকে পুরো পেমেন্টটা পরিশোধ করে দিতে হবে। এটা হচ্ছে জাস্ট থিওরিক্যাল আলোচনা। এরপরে একটা প্র্যাকটিক্যাল ম্যাথ নিয়ে আসবো, যে ম্যাথের মধ্যে মোটামুটি সব ধরনের প্রবলেমই থাকবে। একটা ম্যাথের মধ্যে যাতে মোটামুটি সবগুলা কভার করা যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা সবাই ফ্রি ভিডিওগুলো দেখতে পারে, দেখে কি শিখতে পারে। আর যদি কারো এরপরেও বুঝতে প্রবলেম হয়, বা সাউন্ড কোয়ালিটি অথবা অন্যান্য প্রবলেম, কারো যদি কোনো ইয়া থাকে, অবজেকশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক।